যেটা পড়বো আজকে মেনলি হচ্ছে এনজাইম। এনজাইম এটা হচ্ছে বায়োলজিক্যাল ক্যাটালিস্ট। The enzyme is always proteinaceous. All enzymes are proteinaceous without any other cofactors or with cofactors. Enzyme is equal to protein part called apoenzyme and non-protein part কোফ্যাক্টর। যাই হোক, এই টোটাল মিলে হচ্ছে হলো এনজাইম। কি বললাম? হলো এনজাইম। তাহলে হলো এনজাইম ইজ ইকুয়াল টু অ্যাপো আর নন প্রোটিন পার্ট। ঠিক আছে, এই অংশগুলো নিয়ে আমরা প্রথমে এনসিইআরটিতে ঢুকবো, যেখানে এখানে বুঝতে পারবো না, এনসিইআরটির বাইরে আসবো। অলমোস্ট অল এনজাইমস আর প্রোটিনস। উইদাউট প্রোটিনস দ্য ফরমেশন অফ এনজাইম ইজ অ্যাবসার্ড, কোনোদিন সম্ভব নয়। দেয়ার আর সাম মলিকুল, সাম নিউক্লিক অ্যাসিডস, যেমন আরএনএ। ঠিক আছে, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, নট ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ, খুব রেয়ার আছে, তবুও সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ behave like enzyme. These are called ribozyme. Very important for MCQ. MCQর জন্য এটা বিশেষভাবে প্রয়োজন, কারণ এমন কিছু কিছু এনজাইম আছে যারা প্রোটিনের সঙ্গে কোনো সম্পর্কযুক্ত নয়। তার মধ্যে আরএনএস একটা, বাকিগুলো পরে আসছি। An enzyme, like any protein, has a primary structure. তাহলে প্রাইমারি স্ট্রাকচার মেড আপ অফ অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স অফ প্রোটিন। কি বলছে না, এই একটা অ্যামাইনো অ্যাসিড 1, তাহলে অ্যামাইনো অ্যাসিডের এটা এন টার্মিনাল, তারপরে আরেকটা অ্যামাইনো অ্যাসিড 2, তারপরে অ্যামাইনো অ্যাসিড 3, এটা সি টার্মিনাল। তাহলে যে কোনো এনজাইমের প্রাইমারি স্ট্রাকচার পলিপেপটাইড, দ্যাট ইজ অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড পরপর যুক্ত হয়ে তৈরি হয়েছে, সেটাই বলা হয়েছে। অ্যান এনজাইম লাইক এনি প্রোটিন হ্যাজ দ্য সেকেন্ডারি আর টার্সিয়ারি স্ট্রাকচার। আমরা প্রোটিনের সময় পড়েছিলাম, কি কি পড়েছিলাম, যে প্রোটিন হচ্ছে 1 ডিগ্রি মানে সিম্পল অ্যামাইনো অ্যাসিড, 2 ডিগ্রি 1 ডাইমেনশন, আর 2 ডিগ্রি 2 ডাইমেনশন। 2 ডাইমেনশন আমরা কী পড়েছিলাম, আলফা হেলিক্স অ্যান্ড বিটা প্লেটেড সিট। তারপর হচ্ছে 3 ডাইমেনশন মানে হচ্ছে টার্সিয়ারি, আর 4 ডাইমেনশন মানে হচ্ছে কোয়াটারনারি। তো বলছে যে এনজাইম প্রাইমারি স্ট্রাকচার ছাড়াও সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি স্ট্রাকচারের অবশ্যই হয়। তাহলে প্রোটিন অলওয়েজ মেড আপ অফ, অ্যামাইনো অ্যাসিড অলওয়েজ মেড আপ অফ প্রোটিন এক্সেপ্ট কিছু আলাদা থাকতে পারে। হোয়েন ইউ লুক অ্যাট দ্য টার্সিয়ারি স্ট্রাকচার, কীরকম টার্সিয়ারি স্ট্রাকচার না, এই টার্সিয়ারি স্ট্রাকচারটা কী হবে, এরকম ফোল্ড তৈরি করে ফেলেছে। ঠিক আছে, বিভিন্ন রকম বন্ডের মাধ্যমে, এবং এখানে ক্লিপ্ট বা পকেট তৈরি করেছে। এই পকেটগুলোই হচ্ছে অ্যাক্টিভ সাইড অফ এনজাইম। আমি যখন টার্সিয়ারি মডেল পড়িয়েছিলাম সেখানে বুঝিয়েছিলাম খুব ভালো করে, সেই জন্য বলেছে ইউ উইল নোটিস দ্যাট ব্যাকবোন অফ প্রোটিন চেন। ব্যাকবোন কাকে বলছি,
ব্যাকবোন আমরা জানি একটা প্রোটিনের যে একক অ্যামাইনো অ্যাসিডের যদি বলি তাহলে 4টে থাকে, একটা আর গ্রুপ। এই আর গ্রুপ বাদে যে জিনিসটা পড়ে রইল দিস ইজ ব্যাকবোন। তাহলে এরকম একটা ব্যাকবোন, এই একটা ব্যাকবোন, এই একটা ব্যাকবোন, বোঝাতে পারলাম। আর এখানে আর গ্রুপ আছে, সেই বলা হচ্ছে ব্যাকবোন অফ প্রোটিন ইজ ফোল্ড আপন ইটসেলফ। তাহলে এই ব্যাকবোনটা নিজেদের মধ্যে ফোল্ড করে যেমন তৈরি করছে আলফা হেলিক্স বা বিটা প্লেটেড সিট তৈরি করছে, এবং এরা নিজেদের মধ্যে ফার্দার আবার ফোল্ড হয়ে বিভিন্ন রকম অবস্থান তৈরি করছে। দিস ইজ কল্ড টার্সিয়ারি মডেল। ইট ইজ টার্সিয়ারি মডেল, যেটা টার্সিয়ারি মডেল হিসেবে আমরা দেখতে পাই। লাইনটা কি বলছে? নোটিস দ্যাট ব্যাকবোন অফ প্রোটিন কি ফোল্ড করছে ভালো করে বুঝতে হবে। ব্যাকবোন কিন্তু আর গ্রুপ নয়। আর গ্রুপ সবসময় ব্যাকবোনের বাইরের দিকে থাকে। আমরা যখন পড়েছিলাম প্রোটিন তখন ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম। প্রোটিন চেন ফোল্ড আপন ইটসেলফ, নিজেদের মধ্যেই ফোল্ড করে হাইড্রোজেন বন্ড দিয়ে। মনে পড়ছে তো? হাই ইলেকট্রোনেগেটিভ সঙ্গে পজিটিভের সঙ্গে যুক্ত হয়ে হাইড্রোজেন বন্ড চেইন। দ্য চেইন ক্রিস ক্রস সেলফ। ক্রিস ক্রস মানে একটার সঙ্গে আরেকটা এরকম যাচ্ছে, এই ক্রিস ক্রস হয়ে গেল, আবার এখানে ক্রিস ক্রস হয়ে গেল ইটসেলফ। হেন্স মেনি সার্ভিসেস অর পকেটস আর মেড। তাহলে অনেক পকেট তৈরি হয়ে যাচ্ছে। ওয়ান সাচ পকেট ইজ কল্ড অ্যাক্টিভ সাইট। তাহলে এনসিইআরটি, অ্যাকর্ডিং টু এনসিইআরটি, দেয়ার আর মোর দেন ওয়ান পকেটস। তাহলে নিঃসন্দেহে আরও কিছু পকেট আছে যেগুলো অ্যাক্টিভ সাইট ছাড়াও, সেগুলো আমরা পরে জানবো কীরকম পকেটস আছে। যেমন পকেটস আছে তোমার মডুলেটর, কোথায় যুক্ত হচ্ছে, সেটা ইন্ডিউসার না রিপ্রেসার। অ্যালোস্টেরিক সাইট, সেরকম অনেকগুলো পয়েন্ট আছে। একটা এনজাইমের মনে করো এটা হচ্ছে সাবস্ট্রেট, একটা এনজাইম। তাহলে একটা সাবস্ট্রেট আছে এরকম দেখতে, এটা ইজিলি এখানে ফিট হয়ে যাবে। আর কোনো একটা মডুলেটর, সেটার মডেল হচ্ছে এরকম দেখতে, তাহলে সেটাও এখানে ফিট হয়ে যাবে। এবার এই যে সার্ভিক্স বা পকেটস ভেরিয়াস টাইপ হয়, আরও আছে। তো এটা যখন ফাঁকা থাকছে তখন এটা কাজ করছে, কিন্তু এটা যখনই এখানে গিয়ে ফিট হয়ে গেল তখন দেখা গেল এটা বন্ধ হয়ে গেল। তাহলে এনজাইম ফাংশন করতে পারবে না। আবার এছাড়াও ইনহিবিটার থাকে। ইনহিবিটার কম্পিটিটিভ ইনহিবিটার হয়, যেটা কম্পিটিশন করে। আস্তে আস্তে আমরা আসবো পরে। তাহলে পকেট যে বিভিন্ন রকমের সেটা আমরা বুঝতে পেরেছি। তার মধ্যে একরকম হচ্ছে অ্যাক্টিভ সাইট। An active site of enzyme is a service or clip or pocket into which substrate fits. Substrate fit করতে পারে, এবং এই সাবস্ট্রেট গিয়ে জমা হচ্ছে যখন, মনে করো এরকম একটা পকেট আছে, এরকম একটা এনজাইমের পকেট, কিন্তু এটা হচ্ছে সাবস্ট্রেট, এটা এনজাইম। এটা এখানে পকেটটায় আসলো, কিন্তু কীরকম হলো না, এরকম টাইপের হলো। ঠিক আছে, ফিট করতে পারলো না। পরবর্তীতে যখন এর সঙ্গে বিভিন্ন বন্ড সৃষ্টি করছে তখন টাইটলি বাউন্ড হয়ে ঠিক কীরকম হলো না, একদম নিজেকে চেঞ্জ করলো কে, এনজাইম। তখন এই সাবস্ট্রেটটা এর মধ্যে ফিট হয়ে গেল। ক্লিয়ার?
আলটিমেটলি প্রথমে কিন্তু ফিট হতে পারলো না, কিন্তু পরবর্তীতে ওই এনজাইমের সঙ্গে সাবস্ট্রেট যুক্ত হলো, তখন ইন্ডিউসড হিসাবে কাজ করলো, টাইটলি ফিট হয়ে গেল। এই ব্যাপারগুলো কিন্তু পরবর্তীতে আমরা আরেকটু দেখতে পারবো। সেই জন্য বলছে অ্যাক্টিভ সাইট অফ এন এনজাইম অর সার্ভিসেস অর পকেট ইনটু হুইচ সাবস্ট্রেট ফিটস thus enzyme through their active site catalyze reaction at high rate. ক্যাটালাইজ মানে কি ভাঙা বা জোড়া যাই করো না কেন, বন্ড ফরমেশন আর বন্ড ব্রেকেজ দুটোই হতে পারে। তাহলে সেগুলো হাই রেটে করবে কি, উইথ দ্য হেল্প অফ এনজাইম। উইদাউট এনজাইম, যেমন মনে করো তুমি আজকে সকালবেলায় মাংস খেলে, মিট, উইদাউট এনজাইম ইন ইয়োর বডি, এটা তুমি দেখবে তাও তোমার খিদেই লাগছে, কোনো এনজাইম কাজ করছে না, কিন্তু এটা তো ভাঙবে। এটা আলটিমেট, এটা ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে সময় লাগবে কতদিন জানো? 16 ইয়ার্স। উইদাউট হেল্প অফ এনজাইম আজকে যদি তুমি একটা টুকরো মাংস খাও, তাহলে এটা 16 বছর সময় লাগবে হজম হতে। সাপোজ তুমি মনে করো আমি তোমার বাড়িতে গিয়েছি, তুমি স্যার বসুন এসছেন অনেকদিন বাদে, ঠিক আছে, খুব ভালো কথা, আমি একটু চা করে নিই, বাড়িতে কেউ নেই তো। তুমি গিয়ে বসিয়ে দিয়ে চলে এসছো। আমি কী ব্যাপার এত তাড়াতাড়ি চলে আসলি? চা বসিয়ে দিয়েছি। কীরকম? বলে স্যার জল নিয়েছি, চা পাতা ঢেলে দিয়েছি আর ঢেকে দিয়েছি, চলে এসছি। মানে চা হবে কতক্ষণে? চা হবে, নিশ্চয়ই হবে, সেটা হতে লাগবে হচ্ছে প্রায় 5 ঘন্টা। তুমি যদি হিট না দাও, তার মলিকুলকে যদি হিট না দাও, তাহলে তার মধ্যে দিয়ে এক্সট্রাক্ট বেরোতে পারবে না। তাহলে এনার্জি ইজ রিকোয়ার্ড। ঠিক একইভাবে আমরা এনজাইমের ক্ষেত্রেও সে একই কথা বলতে পারি। এনজাইম কি করে না, কোনো সাবস্ট্রেট বলো, প্রোডাক্ট বলো, যাই বলো না কেন, তার প্রত্যেকটার একটা নিজস্ব ফ্রি এনার্জি আছে। সেই ফ্রি এনার্জির উপরে কাজ করে না কিন্তু এনজাইম। এনজাইম তার ফ্রি এনার্জির উপর কোনোদিন কাজ করে না। এনজাইম কাজ করে কি না, তাকে অ্যাক্টিভেট করার জন্য কাজ করে, সেই জন্য অ্যাক্টিভেশন এনার্জির প্রয়োজন হয়। ফ্রি এনার্জি যদি সাবস্ট্রেটের বেশি থাকে আর প্রোডাক্টের কম থাকে, তাহলে কি সাবস্ট্রেট থেকে যখন প্রোডাক্ট হবে, তার মানে এনার্জি বেরিয়ে যাবে, এক্সোথার্মিক। কিন্তু সাবস্ট্রেটের এনার্জি যদি কম থাকে, প্রোডাক্টের এনার্জি যদি বেশি থাকে, ফ্রি এনার্জি, তাহলে সেটা হবে এন্ডোথার্মিক। সে তাপ নেবে, এনার্জি নেবে। এই যে গল্পগুলো বলছি, এইগুলো একদম মাথার মধ্যে ঢুকে যাবে কিন্তু। দাস এনজাইম থ্রু দেয়ার অ্যাক্টিভ সাইট, তাহলে ক্যাটালাইজ করছে কে না, এনজাইম ক্যাটালাইজ করছে। এনজাইমের কাজই হচ্ছে ক্যাটালাইজ করা। এনজাইমের কাজ হচ্ছে ক্যাটালাইটিং পাওয়ার। এবার কি বলছে, এনজাইম ক্যাটালিস্ট ডিফার ফ্রম ইনঅর্গানিক ক্যাটালিস্ট। এনজাইম বায়োলজিক্যাল ক্যাটালিস্ট, আর ইনঅর্গানিক ক্যাটালিস্ট তাকে তো আমরা এনজাইম বলি না, তাকে ক্যাটালিস্ট বলি। ডিফার করছে, বিভিন্নভাবে ডিফার করে, কারণ এনজাইম অলওয়েজ মেড আপ অফ প্রোটিন। বায়োলজিক্যাল ক্যাটালিস্ট অলওয়েজ মেড আপ অফ প্রোটিন, বাট ইনঅর্গানিক ক্যাটালিস্ট প্রোটিনের প্রয়োজন হয় না। তোমরা জানো অক্সিজেন তৈরি করার সময় যে পটাশিয়াম ক্লোরাইড লাগে না, সেটা কি প্রোটিন দিয়ে তৈরি? নিশ্চয়ই না। ইন মেনি ওয়েজ, বাট ওয়ান মেজর ডিফারেন্স নিড মেনশন, যেটা সবচেয়ে বেশি আমাদের জানার প্রয়োজন, ইনঅর্গানিক ক্যাটালিস্ট ওয়ার্কস এফিশিয়েন্টলি হাই টেম্পারেচার, ভেরি ইম্পর্টেন্ট। কারণ হাই টেম্পারেচার, এটা আমরা ল্যাবে করি, সেই জন্য হাই টেম্পারেচারে বডি নষ্ট হতে পারে না। অ্যান্ড হাই প্রেশার,
হাই প্রেশারের দরকার হয়, হোয়াইল এনজাইম ড্যামেজড হয়ে যাবে। কারণ আমরা জানি এনজাইম ইজ মেড আপ অফ কী দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি। তাহলে প্রোটিন যদি আমরা হিট দিই, একটা ডিম ভেঙে যখনই আমরা গরম তাওয়াতে দিচ্ছি, তাহলে কি হচ্ছে? সেটা কোয়াগুল একদম শক্ত হয়ে যাচ্ছে। এনজাইমও তাই হবে। আবার যদি কোনো প্রোটিনকে আমরা ফ্রিজে ঢুকিয়ে দিই, সেটাও ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তাকে আমাকে নর্মাল টেম্পারেচার আনতে হবে, ফ্রি এনার্জিতে আনতে হবে, ফ্রি এনার্জিতে আনতে। তাহলে এনজাইম ড্যামেজ হবে ইন হাই টেম্পারেচার। নর্মালি অ্যাকর্ডিং টু এনসিআরটি বলা হয় অ্যাবভ 40 ডিগ্রি সেন্টিগ্রেডে, এটা মনে রাখবে কিন্তু, এনজাইম আর কাজ করতে পারে না অ্যাকর্ডিং টু এনসিআরটি। কিন্তু আমরা দেখেছি এনজাইম 45 ডিগ্রি সেন্টিগ্রেডেও কাজ করতে পারে। এটা একটা পয়েন্ট। However, enzyme isolated from organism who normally live under extreme high temperature. মজার ব্যাপার, আমরা পিসিআর দেখেছি, ট্যাক পলিমারেজ, সেখানে 94 ডিগ্রি সেন্টিগ্রেডে একটা ইউ ব্যাকটেরিয়া কাজ করতে পারে, ট্যাক পলিমারেজ। তাহলে এক্সেপশন যে নেই তা নেই, আছে। তো সেই জন্য লাইনটা পড়লে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। অর্গানিজম হু নর্মালি লাইভ আন্ডার এক্সট্রিমলি হাই টেম্পারেচার, হট ভেন্ট অর সালফার স্প্রিং আর স্টেবল অ্যান্ড রিটেন ক্যাটালাইটিক পাওয়ার ইভেন অ্যাট হাই টেম্পারেচার আপ টু 80 to 90 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাকর্ডিং টু এনসিআরটি। এনসিআরটির বাইরে এখন আমি যাইনি। সেই জন্যগুলো থার্মাল ব্যাকটেরিয়া বলা হয়। থার্মাল স্টেবিলিটি is thus an important quality of such enzyme isolated from thermophilic organism, thermophilic bacteria, যেটা হচ্ছে ট্যাক পলিমারেজ, থার্মাস অ্যাকুইটিকাস। এটা ইউব্যাকটেরিয়া একটা, এবং এটা আমরা পিসিআর পলিমারেজ চেইন রিঅ্যাকশানে এটা আমরা ইউজ করি। এটা আমরা কিন্তু পরবর্তীতে আমরা জানব। নেক্সট, সরি, কেমিক্যাল রিঅ্যাকশন। কেমিক্যাল কম্পাউন্ড আন্ডারগো টু টাইপস অফ চেঞ্জেস। কত রকমের? দু রকমের। একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে কেমিক্যাল। মেনলি ফিজিক্যাল যখন চেঞ্জ হবে, একমাত্র হাইড্রোজেন বন্ড চেঞ্জ হতে পারে, এছাড়া কোনো রকম বন্ডের কোনো ব্রেকেজ বা ফরমেশন হবে না, এটা শিওর। তাহলে ফিজিক্যাল চেঞ্জ যেমন জল থেকে জলীয় বাষ্প, চেঞ্জ অফ স্টেট অফ ম্যাটার। A physical change simply refer to a change in shape without breaking bond. Very important point, without breaking bond. তাহলে physical change without breaking bond. This is a physical process. Another physical process is a change of state of matter, যেটা বলছিলাম। আইস মেল্টস, গলে যাচ্ছে, into water, or when water becomes vapor, only hydrogen bond may change. অক্সিজেনের ক্ষেত্রে তোমরা আমার থেকে অনেক বেশি ভালো জানো। তো এটা হচ্ছে মাইনাস চার্জ আর এগুলো হচ্ছে প্লাস চার্জ। তাহলে এগুলো কীভাবে হয়ে থাকে না, এর সঙ্গে আবার, তাই তো, এরকম তো মডেল। হ্যাঁ, তাহলে এটা জলের সময় বেঁধে বেঁধে আছে, যখন জলীয় বাষ্প হচ্ছে তখন ছেড়ে যাচ্ছে। তাহলে হাইড্রোজেন বন্ডটা ভাঙতে পারে, কিন্তু আর কোনো রকম বন্ড ভাঙবে না, স্টেট অফ চেঞ্জ হবে। দিস প্রসেস আর অলসো ফিজিক্যাল প্রসেস, দিস আর অলসো ফিজিক্যাল প্রসেস। এটা কিন্তু শুধুমাত্র ফিজিক্যাল প্রসেসের উপর ডিপেন্ড করছে। নেক্সট, কেমিক্যাল চেঞ্জ।
when bonds are broken, ভালো করে বুঝে নাও, or new bonds are formed, হয় কোনো সি বা সি এর মধ্যে বন্ড ব্রেকেজ হবে, বা সি এখানে ছিল সি এখানে হলো, হয়তো বন্ড তৈরি হলো। বুঝতে পারলাম? আমি একটা উদাহরণ দিলাম। তাহলে যেটা হচ্ছে যে ফর্ম ডিউরিং ট্রান্সফরমেশন, যখন সেটা একটা অবস্থা থেকে আরেকটা অবস্থা যাবে, যদি কেমিক্যাল চেঞ্জ হয় অবশ্যই বন্ড ব্রেকেজ হবে, আইদার ব্রেকেজ অর ফরমেশন। দ্যাট ইজ কল্ড কেমিক্যাল রিয়াকশন। ফর এক্সাম্পল ইনঅর্গানিক কেমিক্যাল এখানে দিয়েছি বেরিয়াম হাইড্রক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড, তাহলে বন্ড চেঞ্জ হয়ে গেল বেরিয়াম সালফেট and H2O. This equation is well known to you and is an inorganic chemical reaction. Simply hydrolysis, hydrolysis মানে বিভাজন, ওয়াটারের বিভাজন, by the hydrolytic enzyme, যেমন হচ্ছে অ্যামাইলেজ। একটা উদাহরণ দিলাম, একটা অ্যামাইলেজ এনজাইম যেটা হচ্ছে স্টার্চকে ভাঙছে। আমরা জানি কি গ্লুকোজ, এখানে একটা গ্লুকোজের সঙ্গে যদি আরেকটা গ্লুকোজ যুক্ত করি তাহলে হয়ে যাচ্ছে মল্টোজ। তাহলে এর সঙ্গে কি বেরিয়ে যাচ্ছে? এখনো জল বেরিয়ে যাবে না? তাহলে ডিহাইড্রেশন বা কনডেনসেশন। তাহলে হাইড্রোলাইসিস হলো অ্যামাইলেজের দ্বারা। এবার প্রোটিনের ক্ষেত্রেও তাই হবে, হাইড্রোলাইসিস হবে, উইচ অ্যাড, এখানে হাইড্রোলাইসিস অ্যাড যোগ করছে দুটোর মধ্যে। যেমন হাইড্রোলাইসিস অফ স্টার্চ ইন্টু গ্লুকোজ ইজ অ্যান অর্গানিক কেমিক্যাল রিয়াকশন, যেটা আগে দেখালাম। কারণ আমরা জানি যে যখনই কার্বোহাইড্রেট যখন পড়েছিলাম সেখানে আমরা দেখেছি যে কনডেনসেশন যদি হয় তাহলে জল বেরিয়ে যাচ্ছে, আর ডিকনডেনসেশন হলে জল যুক্ত হচ্ছে। রেট অফ এ ফিজিক্যাল অর কেমিক্যাল প্রসেস রেফার টু অ্যাজ অ্যামাউন্ট অফ প্রোডাক্ট ফ্রম পার ইউনিট টাইম। কি বললো কথাটা? এখানে বলা হলো রেট ইজ ইকুয়াল টু কী হবে না, কি প্রোডাক্ট ডেল্টা, কত প্রোডাক্ট তৈরি হচ্ছে, কত টাইমে তৈরি হচ্ছে, তাহলে তাকে আমরা রেট বা ভেলোসিটি বলবো, তাই না? সেটা বলা হচ্ছে রেট অফ এ ফিজিক্যাল অর কেমিক্যাল, দুটোই প্রসেস, রেফার্স টু অ্যামাউন্ট অফ প্রোডাক্ট ফ্রম পার ইউনিট। তাহলে প্রোডাক্টটা কার থেকে হচ্ছে? সাবস্ট্রেট থেকে হচ্ছে, কিন্তু কি রেটে হচ্ছে? এই রেট ভ্যারি করে এনজাইম টু এনজাইম, প্রোডাক্ট টু প্রোডাক্ট। কোনো এনজাইম খুব এফেক্টিভ, তাড়াতাড়ি কাজ করতে পারে। সাপোজ মনে করো আর ক্রিকেট খেলা হচ্ছে, T20, তোমার হচ্ছে 6 বলে 22 রান করতে হবে। ওখানে আমাদের হাতে রয়েছে বিরাট কোহলি আর রয়েছে হচ্ছে একজন বোলার। কাকে নামাবে? বিরাট কোহলিকে নামাবে তো, কারণ সে হাই স্পিডে দিতে পারবে, তার চলবে খুব ভালো। তাহলে এনজাইমও সেরকম কাজ করবে। এনজাইমকে এখানে বিরাট কোহলি হিসেবে যদি ধরি তাহলে সে বেশি প্রোডাক্ট দেবে, তাহলে রেট তার বেশি হবে। ঠিক সেম ব্যাপার এইখানেও। তাহলে রেটটাকে আমরা বলতে পারি ইউনিট টাইমে কি টাইপের প্রোডাক্ট তৈরি হচ্ছে তার উপর ডিপেন্ড করছি রেট। রেট অলসো কল ভেলোসিটি ইফ ডাইরেকশন ইজ স্পেসিফাইড, যদি ডাইরেকশনটা আমরা ঠিক করতে পারি, ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ড, যেদিকে যাচ্ছে, ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড যাই হোক। রেটস অফ ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রসেস আর ইনফ্লুয়েসড বাই টেম্পারেচার অ্যান্ড আদার ফ্যাক্টরস। আদার ফ্যাক্টরস অনেকগুলো আছে, এনসিইআরটিতে দুটো জিনিস দেয়নি, সে দুটো জিনিস আমি বলে দেবো। তাহলে কি এই রেটটা ডিপেন্ড করে
কিসের উপরে? টেম্পারেচারের উপরে। টেম্পারেচার বাড়লে পরে রেট বাড়বে। আবার এমনও হয়ে যাবে টেম্পারেচার বাড়তে বাড়তে এমন সময় গেল রেট কমে গেল, জিরোতে চলে আসতে পারে। রেট কমলে টেম্পারেচার কমলে রেট কমবে, পিএইচের উপর ডিপেন্ড করে। A general rule is that rate doubles or decrease by half. তাহলে রেট ছিল একটা করে দিত, সেটা ডাবল হয়ে যাবে, দুটো করে দেবে, অথবা সেটা হাফ হয়ে যাবে। ইনক্রিজ অফ 10 ডিগ্রি সেন্টিগ্রেড, Q10 বলা হয় এগুলোকে, বা টেম্পারেচার কোএফিসিয়েন্ট। প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেডে কোনো প্রোডাক্টের রেট, মানে প্রোডাক্ট যে তৈরি হবে সেটা হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে। এবং যখন অ্যাক্টিভেশন এনার্জি পাওয়া গেল তখন তো অ্যাক্টিভেট হয়ে গেল এনজাইম, এইবার অ্যাক্টিভেট এনার্জিতে কাজ করা শুরু করলো। প্রথম 10 ডিগ্রি যখনই বাড়ালাম তখন রেট ডাবল, আবার 10 ডিগ্রি তার ডাবল, আবার 10 ডিগ্রি তার ডাবল, আবার 10 ডিগ্রি মানে 40 ডিগ্রি ডাবল অবধি হবে, কিন্তু তারপরে ডেক্লাইন করে যাবে, নষ্ট হয়ে যাবে, আর কাজ করতে পারবে না। তাহলে এটাকে আমরা বলছি টেম্পারেচার কোএফিসিয়েন্ট। আইদার ডিরেকশন অফ ক্যাটালাইজড রিঅ্যাকশন প্রসিড অ্যাট রেটস ভাস্টলি হাইয়ার দেন দ্যাট অফ আনক্যাটালাইজড। কি বললো কথাটা? বললো যদি আনক্যাটালাইজড যদি হয়, মানে এনজাইম যদি না থাকে, তাহলে রেটটা এনি ডিরেকশন, মানে ব্যাকওয়ার্ডও হতে পারে, ফরওয়ার্ডও হতে পারে। মানে টেম্পারেচার বাড়লে পরে হচ্ছে, টেম্পারেচার কমলে পরে হচ্ছে, মানে প্রোডাকশনটা তার উপর ডিপেন্ড করে। আনক্যাটালাইজের ক্ষেত্রে যা হবে, ক্যাটালাইজের ক্ষেত্রে, মানে ক্যাটালাইজ অলওয়েজ হচ্ছে কী থাকছে সেখানে? এনজাইম থাকছে। এনজাইম থাকলে তবেই কিন্তু সেই কাজটা করতে পারবে। When enzyme catalyzed reactions are observed, the rate would be vastly higher than the same but uncatalyzed reaction. তাহলে কোনটার ক্ষেত্রে হবে? এনজাইম যখন থাকবে সেটা ক্যাটালাইজের ক্ষেত্রে হায়ার হবে, এবং যখন এনজাইম থাকবে না, আনক্যাটালাইজড, সেই হিসাবে। এই জায়গায় যেমন বলেছি, এনজাইম উইদাউট এনজাইম প্রোটিন টেক্স 16 ইয়ার্স ফর ডাইজেস্ট, যাতে তুমি ভুলে না যাও সেটাও দিয়েছি। ক্যাটালাইজ রিয়াকশান হচ্ছে উইথ এনজাইম, আর আনক্যাটালাইজ হচ্ছে উইদাউট এনজাইম। অ্যাকর্ডিং টু এনসিইআরটি এখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে, কার্বনিক ডাইঅক্সাইড CO2 প্লাস H2O। নর্মালি কিন্তু কার্বনিক অ্যাসিড জলের সঙ্গে মিশলে পরে কার্বনিক অ্যাসিড তৈরি হবে, নর্মালি তৈরি হয়, এটা স্বাভাবিক। কিন্তু তার রেট কত? কিন্তু সেখানে যদি কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম, কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম প্রেজেন্ট ইন সাইটোপ্লাজম, মনে রাখো কিন্তু সাইটোপ্লাজমে থাকে। সাইটোপ্লাজমে মানে সেখানে ওয়াটার থাকবে। তাহলে এই যে কার্বনিক অ্যানহাইড্রেজ, এটা হয়ে যাবে প্রচুর গুণ, 10 মিলিয়নস পার সেকেন্ড বেড়ে যাবে। নর্মালি দেখা যায় 1 ঘন্টাতে তৈরি হচ্ছে 200 মলিকুল তোমার কার্বনিক অ্যাসিড। যখন এনজাইম দিচ্ছি তখন এটা 1 মিনিট মনে হচ্ছে, যাই হোক মনে নেই, আর এটা সেকেন্ডে হয়ে যাবে 6 লাখ। ভাবতে পারছো? তাহলে এনজাইমের কাজটা কি? এনজাইমের কাজটা হচ্ছে অ্যাক্সিলারেট, মানে ত্বরণ বা মন্দবিত করা। এটা তো তোমাদের জানাই আছে, এটা তো নতুন করে আর বলার কিছু নেই, এটা জানা আছে। In the absence of any enzyme, this reaction is very slow, যেটা বললাম, about 200 molecules of H2O being an hour। হ্যাঁ, ঠিকই বলেছিলাম, 1 ঘন্টায়।
However, using the enzyme কোনটা কার্বনিক অ্যানাহাইড্রেস present with the within cytoplasm called carbonic anhydrase, the reaction speed about 6 lakhs molecules every second. According to NCERT, মনে রাখতেই হবে, the enzyme has accelerated the reaction rate by about 10 million times. The power of enzyme is incredible indeed. সত্যি আশ্চর্যজনক নয় কি? যেটা 1 ঘন্টাতে 200 মলিকুল দিচ্ছে, আর সামান্য যখনই কার্বনিক অ্যানহাইড্রেস দিলাম সেটা পার সেকেন্ডে 6 লাখ। তো এই ঘটনাগুলো ঘটছে এনজাইমের মাধ্যমে, ক্যাটালাইটিক রিয়াকশানের মাধ্যমে, শুধুমাত্র ক্যাটালাইটিক রিয়াকশানের মাধ্যমে এটা সম্ভব। দেয়ার আর থাউজেন্ডস টাইপ অফ এনজাইমস, ইচ ক্যাটালাইজিং এ ইউনিক কেমিক্যাল অর মেটাবলিক রিয়াকশান। কেমিক্যাল রিয়াকশান মানে কি? এই একটা কেমিক্যাল ছিল, এর মধ্যে একটা এনজাইম দিলাম, এই ভেঙে গিয়ে এরকম তৈরি হলো। সিম্পল ইকুয়েশন, ঠিক আছে? আমি লিখলাম না, আমি একটা সিম্বল দিলাম। আর মেটাবলিকটা কি? এই একটা সাবস্ট্রেট, তারপরে একটা প্রোডাক্ট, সেটাও একটা সাবস্ট্রেট, সেটা প্রোডাক্ট, সেটাও একটা সাবস্ট্রেট, সেটা একটা প্রোডাক্ট, সেটা একটা সাবস্ট্রেট, মানে 1 2 3 4। সাপোজ মনে করো গ্লাইকোলাইসিস, সাইটোপ্লাজম হয় 10 স্টেপ, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। তাহলে এই যে 10 স্টেপ, এটা মেটাবলিক স্টেপ, কিন্তু একক যখন হচ্ছে সেটাকে আমরা মেটাবলিক বলছি না, সেটাই বলা হচ্ছে মাল্টি স্টেপ। মাল্টি স্টেপ কেমিক্যাল রিয়াকশন when each of the step is catalyzed by same enzyme complex or different enzyme, দুরকম হতে পারে, একই রকম হতে পারে, দুরকম হতে পারে, is called metabolic pathway. For example, glucose to pyruvic acid, glycolysis 10 step। তাহলে এই অবস্থাটা আসবে, হেক্সোকাইনেজ থেকে শুরু হবে। কিন্তু হেক্সোকাইনেজ, গ্লুকোজ যখন হয়, গ্লুকোজকে যখন ভাঙি হেক্সোকাইনেজ হয় গ্লুকোজ 6 ফসফেট। সেই গ্লুকোজ 6 ফসফেট আবার ইনহিবিটরের কাজ করে হেক্সোকাইনেজের উপরে। হয়তো প্রচুর পরিমাণ তৈরি হয়ে গেছে, বন্ধ করতে হবে। তো এটা আমরা পরবর্তীতে আমরা খুব সুন্দরভাবে দেখব যে কিভাবে এটা হচ্ছে। আমরা কিন্তু পুরো এনসিইআরটির মধ্যেই চলছি এখনও। এনসিইআরটির বাইরে যখন যাব তখন একটু বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু বুঝতেই হবে ওই জায়গাগুলো। অ্যাভলভ মাল্টিস্টেপ রিয়াকশান ইজ অ্যাকচুয়ালি মেটাবলিক পাথওয়ে ইন হুইচ, দেখো গ্লুকোজ থেকে কি হয়, মাসেলে ল্যাকটিক অ্যাসিড হয়, নর্মাল হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশনে হয় হচ্ছে ল্যাকটিক অ্যাসিড হবে, তারপরে তোমার কোল সন্ধানে হবে কি ইথানল হবে, তারপরে নর্মাল যখন অ্যারোবিক হবে তখন সেটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড হবে। সেটা বলা হচ্ছে গ্লুকোজ বিকাম পাইরুভিক অ্যাসিড থ্রু 10 স্টেপ ডিফাইন্ড এনজাইম ক্যাটালাইজ মেটাবলিক রিয়াকশান। এটা রেসপিরেশনের রিয়াকশান। দিস রেসপিরেশন রিয়াকশান পাথওয়ে প্রোভাইডস ডিফারেন্ট ভ্যারাইটি মেটাবলিক এন্ড প্রোডাক্ট ইন ডিফারেন্ট কন্ডিশন। বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন রকম হতে পারে। অ্যাকর্ডিং টু এনসিইআরটি মনে রাখতেই হবে, ইন আওয়ার স্কেলেটাল মাসেল আন্ডার অ্যানারোবিক কন্ডিশন অবাত শ্বসনকালে ল্যাকটিক অ্যাসিড তৈরি করবে, আন্ডার নর্মাল অ্যারোবিক কন্ডিশনে পাইরুভিক অ্যাসিড। সত্যি কথা বলতে কি, রেসপিরেশন যদি আমরা দেখি, অ্যারোবিক কন্ডিশন আমরা এখানে বললাম, এনসিইআরটিও বললো, মানতে বাধ্য হলাম। অ্যারোবিক কন্ডিশনের টোটাল যে গ্লাইকোলাইসিস থেকে শুরু করে একদম পুরো আরও যে স্টেপগুলো আছে, লাস্ট যে ক্রেবস চক্র, ক্রেবস চক্রতে পর্যন্ত আমাদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে না। অক্সিজেন প্রয়োজন হচ্ছে কোথায়? টার্মিনাল রেসপিরেশনে।
আর টোটালটা কিন্তু উইদাউট অক্সিজেনেই কিন্তু জারিত হচ্ছে। কি করে? না হাইড্রোজেনকে ছড়িয়ে দিয়ে, হাইড্রোজেন আয়নকে সরিয়ে দিয়ে। তাহলে অ্যারোবিক রেসপিরেশনে পাইরুভিক অ্যাসিড ইন ইস্ট জাইমেজ এনজাইমের মাধ্যমে, যেটা কোষের বাইরে হয়, ফার্মেন্টেশন প্রক্রিয়ায় সেম পাথওয়ে লিডস টু প্রোডাক্ট অফ ইথানল, একটা অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল। হেন্স ডিফারেন্ট কন্ডিশন, ডিফারেন্ট প্রোডাক্ট আর পসিবল। তাহলে বিভিন্ন অবস্থায় বিভিন্ন রকম প্রোডাক্ট কিন্তু পাওয়া সম্ভব। নেক্সট, হাউ ডু এনজাইম ব্রিংস অ্যাবাউট সাচ হাই রেটস? এই হাই রেটস কীভাবে হচ্ছে সেটা আমরা এর পরের ইয়েতে দেখব। হাই রেটসটা কীভাবে হচ্ছে।